জ্যামিতিক ভালোবাসা। লেখিকা মিমি। উম্মম্মা, কোন মুরগির ছাড়ে আমার ঠোঁটগুলোরে এভাবে চেপে ধরেছে। মনে মনে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলাম। ভাবির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন হাত টান দিয়ে রুমের ভিতরে নিয়ে যায়। অন্ধকার থাকায় কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কেউ আমার ঠোঁট দুটো তার ঠোঁট দিয়ে চেপে ধরে। উফ অফ, ছাড়ার কোনো নামই নাই। অনেক হাত পা ছোড়াছুড়ি করেও তার কাছ থেকে ছুটতে পারিনি। অপেক্ষা করছি সে কখন আমার ঠোঁট ছাড়বে। কেমন আছো রাগিনী? সে। আরে এটা তো রিয়ান ভাইয়ের কণ্ঠ। তাহলে এটা এই বদমাসটার কাজ। ইচ্ছে করছে এই খাটাস বেটাটাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখি। আমাকে গালি দেওয়া হলে রুম থেকে বের হও। কেউ দেখে ফেললে তোমার আবার ইজ্জত মান যাবে। হা হা হা। রিয়ান, আস্তে আস্তে। আস্তে কথা বলুন। উগান্ডা একটা। আমি। কি? আমি উগা। রিয়ান। অনু। এই অনু। আর কত ঘুমাবি মা? এবার তো উঠো। মা। খেয়েছে রে। মা আসছে। রিয়ান ভাই আর আমাকে একসাথে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে হাঁটা শুরু করলাম। সিঁড়িতেই মার মুখোমুখি হলাম। উঠেছিস? আমি তোকে ডাকতে যাচ্ছিলাম। কখন উঠলি মা? আমি তো মানে মাত্রই উঠলাম। হ্যাঁ হ্যাঁ, মাত্রই উঠেছি মা। আমি। কি ব্যাপার রে অনু? একটা সহজ কথার উত্তর দিতে এত আমতা আমতা কেন করছিস? মা। বেয়ান। কেন মেয়েটাকে বকাবকি করছেন? ঘুম কাটেনি হয়তো তাই কথা বেজে যাচ্ছে। ভাবির মা। জি আন্টি। এখনো ঘুম কাটেনি? আমি। এটা বললেই তো পারতি। যা ফ্রেশ হয়ে নে মা। যাক বাবা, এই যাত্রায় মার হাত থেকে বেঁচে গেলাম। সব ওই উগান্ডাটার জন্যে। একবার পাই রিয়ান ভাইয়াকে বুঝাবো আমি কি জিনিস। হুহহ। ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে নিই। আমি অনুপমা। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এক ভাই এক বোন আমরা। 6 মাস আগে বড় ভাইয়াকে বিয়ে করিয়েছে। এই ভাইয়ারই একমাত্র শ্যালক হলো রিয়ান ভাইয়া। ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। যেদিন প্রথম ভাবিকে দেখতে গিয়েছিলাম সেদিন থেকেই রিয়ান ভাইয়া পিছে লাগে আমার। বিয়ের দিন তো আমাকে জ্বালিয়ে মারে এই মানুষটা। একটুও পাত্তা দেয়নি। একটা থাপ্পড় বসাই উগান্ডাটার গালে। সেদিন থেকে আমাকে রাগিনী বলেই ডাকে। বিয়ের পরে আর একবারও দেখা হয়নি ওনার সাথে। হয়তো রেগেছিল আমার উপর। কিন্তু আজ হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আবার এসেই আমাকে লিপ কিস করলো। বুঝতেই পারছেন সে কোন লেভেলের বদমাস। সামনের মাসে ভাবির ছোট বোনের বিয়ে, তাই আন্টি মানে ভাবির মা আমাকে আর ভাবিকে আজই তাদের বাসায় নিয়ে যাবে যতদিন না বিয়ে হয়ে যায়। এটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ভেবেছিলাম মা হয়তো রাজি হবে না আমাকে যেতে দিতে। কিন্তু টাকলুর নানা ভাই, মেয়ে নিজের হাতে আমার ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে। কারণ আম্মু জানে ওই বাড়িতে সকলেই আমাকে খুব আদর যত্ন করবে। ভাবি আমি আর আন্টি গাড়ির পিছনের সিটে বসে আছি আর উগান্ডাটা গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাস দিয়ে আমাকে দেখছে। ইচ্ছে করছে কাটা চামচ দিয়ে উগান্ডাটার চোখ তুলে ফেলি। এখনই এই অবস্থা করছে না জানি ওই বাড়িতে যাওয়ার পর আমার কি অবস্থা করে। হে আল্লাহ, উপর থেকে দড়ি ফালাও, আমি চলে যাই। রাতে খাবার খেয়েই এসেছিলাম, তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। নেহা আপুর রুমে জায়গা হলো আমার। নেহা আপু হলো ভাবির ছোট বোন। নেহা আপুর সাথে খুব ভালো সম্পর্ক আমার। খুব মিশুক মেয়েটা। সকালে ঘুম ভাঙলো আন্টির ডাকে। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। রিয়ান ভাইয়া আমার দিকে তাকিয়ে দাঁত সব বের করে হাসছে।
হাসিটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। অনু, বোন একটা কাজ করে দে। ভাবি, বলো ভাবি। আমি নেহার জন্য ব্লাউজের অর্ডার দিব। তুই তো ভালো ডিজাইন করতে পারিস, একটু নেহার সাথে গিয়ে ব্লাউজের ডিজাইনটা দিয়ে আয়। ভাবি, আচ্ছা ভাবি। আমি, এই উগান্ডাটা এখানে কি করছে? আর এত সাজুগুজুই বা কেন করেছে? সাজুগুজু তোমার জন্যই করেছি। নেহা আপু আর তোমাকে আমি নিয়ে যাব তাই। রিয়ান, আপনি যাবেন কেন? আমরা একাই যেতে পারবো। আর আপনি সবসময় আমার মনের কথা কিভাবে শুনে ফেলেন? আমি, কারণ আমি যে তোমার মনের রাজ্যের রাজা। রিয়ান, ঢং কত! সরেন এখান থেকে। উগান্ডা কোথাকার। আমি আমি রিয়ান ভাইয়া। নেহা আপু ব্লাউজের ডিজাইন দিয়ে এসে একটা কফি শপে বসলাম। নেহা আপুকে দেখলাম এদিক সেদিকে কাকে যেন খুঁজছে। নেহা আপু, কাকে খুঁজছো? কানে কানে বললাম, তোমার দুলাভাইকে। এখানে আসার কথা ছিল, এখনো আসছে না কেন? নেহা আপু, আমাকে তো আগে বলো নাই দুলাভাই আসবে। জানলে তো আর একটু সাজুগুজু করে আসতাম। আমি, ঈশ্বস, খুব দুষ্ট হয়ে গেছো তো। রিয়ান, ও জানে না ও আসবে যে। আমার ওর সাথে একটু কথা আছে, পার্সোনাল। ও আসলে একটু রিয়ানকে নিয়ে অন্যদিকে যেও প্লিজ অনু। নেহা আপু, আচ্ছা আপু। তোমার, ও আসলে একটু নক দিও আমাকে। আমি উগান্ডাটাকে নিয়ে অন্যদিকে চলে যাব। হি 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 হি। আমি, এই তোমরা কানে কানে কি কথা বলছো এতক্ষণ ধরে? নিশ্চয় আমাকে নিয়ে কথা বলছো, তাই না? রিয়ান, হ্যাঁ। কোন সেলিব্রিটি আসছে যে উনাকে নিয়ে আমরা কথা বলবো? আমি, না রে ভাই, আমরা তোকে নিয়ে কিছু বলিনি। নেহা আপু, তাহলে কি কথা বলছিলা? রিয়ান, আসলে রিয়ান ভাইয়া আমার কিছু কেনাকাটা ছিল, যদি আপনি একটু নিয়ে যেতেন তাহলে। আমি, আর এটা আগে বলবা তো। চলো, সামনে মার্কেট আছে, ওখান থেকে শপিং করে নিও। রিয়ান, রিয়ান তুই অনুকে নিয়ে যা, আমি এখানে আছি। নেহা আপু, এটাই তো চাচ্ছিলাম। রিয়ান, কিছু বললেন? আমি, না, না একদম না। চলো যাই। রিয়ান, আমি আর রিয়ান ভাইয়া মার্কেটে রওনা হলাম। হাঁটতে হাঁটতে রিয়ান ভাইয়া হঠাৎ করে আমার হাত চেপে ধরে। কি হচ্ছেটা কি? হাত ছাড়ুন। আমি, আমি তোমার হাত ধরেছি রোমান্স করার জন্য না। এখানে কত ভিড় দেখেছ, যদি হারিয়ে যাও। রিয়ান, ওয়াও, আপনি আমার কথা এত ভাবেন বুঝি। আমি, আরে গাধি, তুমি হারিয়ে গেলে আমাকে বাসা থেকে বের করে দিবে। রিয়ান, আমি মাঝে মাঝে সত্যিই বিব্রত হয়ে যাই উনার কাজ দেখে। আর আমি হয়তো উনার মা আটকা পড়ে গিয়েছি। উগান্ডাটার কাজগুলো কেমন জানি এক প্রকার ভালো অনুভূতি জাগায়। বিকেল বেলা নেহা আপুর দেবর আর হাজবেন্ড এসেছে। আন্টি তাদের আপ্যায়ন করছে, আমিও আন্টিকে সাহায্য করছিলাম। হাই। নেহা আপুর দেবর। হ্যালো। আমি, আমি আয়ান। আয়ান, জি। অনুপমা। আমি, কথাটা বলেই ভাবির রুমের দিকে চলে আসলাম, কারণ আয়ান আমার বুকের দিকে তাকিয়েছিল। কাজ করছিলাম, কখন যে উড়োনাটা বুক থেকে সরে গেছে খেয়াল করিনি। খুব অস্বস্তি লাগছিল, তাই উনার সাথে কথা শেষ না করেই চলে আসি। ভাবির রুমে আসতেই ভাবি মুখ কালো দেখে হাজারটা প্রশ্ন ছুড়ে দেয় আমার দিকে। মার কথা মনে পড়ছে বলে কথা কাটিয়ে ফেলি। তারপর ভাবি মাকে ফোন দিয়ে ধরিয়ে দেয় আমাকে। মার সাথে কথা শেষ করে ছাদে চলে যাই। সন্ধ্যা হয়ে গেছে, ছাদে একা একাই বসেছিলাম। হঠাৎ রিয়ান ভাইয়া পিছন থেকে বলে উঠে, কি ব্যাপার রাগিনী?
আমাকে একবেলা না দেখলেই তুমি ডিপ্রেশনে চলে যাও। কথাটা বলতে বলতে আমার পাশে এসে বসলো। অন্য সময় হলে এতক্ষণে ঝগড়া শুরু করে দিতাম ওনার সাথে, কিন্তু আজ ওনার দিকে তাকাতেও ইচ্ছে করছে না। রাগিনী, কি হয়েছে তোমার? রিয়ান: কিছু না। আমি। বাড়ি যাবে? রিয়ান: না, আমি। মন খারাপ কেন? রিয়ানা: এমনি। আবির ভাইয়ারা চলে গিয়েছে? আমি: না, যাইনি। রাতে যাবে? রিয়ান: ও, আমি। চুপচাপ দুজন বসেছিলাম। ভাবি এসে নিচে ডেকে গেল। ইচ্ছা না করলে নিচে গেলাম, কারণ ভাবি ওই রুমে যাবে বলছিল। ওই রুমে যেতেই রিয়ান ভাইয়ার সামনে পড়ি। রুমে আর কেউ ছিল না। রিয়ান ভাইয়া হা করে তাকিয়েছিল। যখন রুম থেকে বের হতে যাব, রিয়ান ভাইয়া পিছন থেকে হাত ধরে হেঁচড়ে টান দেয়। টাল সামলাতে না পেরে ওনার বুকের উপর এসে পড়ি। রিয়ান ভাইয়া এক হাত দিয়ে আমার কোমর পিছিয়ে ধরে আর এক হাত আমার চুলে রাখে। ভয় আমার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। পুরো শরীর থরথর করে কাঁপছে। কিছু বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি। আল্লাহই জানে উগান্ডাটা কি করে আমার সাথে এখন। চোখ বন্ধ করে দোয়া ইউনুস পড়ছি। তারপর দেখি উনি ধীরে ধীরে চুলের খোপা খুলে দেয়। তারপর কানের কাছে ওনার মুখ এনে বলে, এইবার পুরো দেবীর মতো লাগছে। খোলা চুলে অসম্ভব সুন্দর লাগে তোমাকে। রিয়ান: হা করে ওনার চোখের দিকে তাকিয়ে আছি। চোখ দুটো মুগ্ধতায় ভরে আছে। আস্তে করে ওনার ঠোঁটগুলো আমার কপালে ছুঁয়ে দেয়। তারপর ছেড়ে দিয়ে আমাকে। এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। উফ অফ, এই মানুষটা একটা কলমঙ্গ বাজিয়ে শান্ত হবে। বাহিরে বৃষ্টি হচ্ছে। খুব ভিজতে ইচ্ছে করছে, কিন্তু আন্টি কি ভাববে, তাই মনের ইচ্ছাটা মনে রেখে চুপচাপ বসে আছি। হঠাৎ রিয়ান ভাইয়ের রুমে এসে হাত ধরে টানতে শুরু করে। আমি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? রিয়ান: চুপ। আমি আরে হাতে ব্যথা পাচ্ছি তো। এভাবে কেউ হাত ধরে টানে নাকি? এই উগান্ডার কথা কানে যায় না আপনার? রিয়ান: এই মেয়ে এত কথা কেন বলো? চুপ করে আমার সাথে চলো। আমি কোথায় যাচ্ছি সেটা বল। রিয়ান আবার: চুপ, একদম চুপ। ধমক দিয়ে। রিয়ান রাগিনী: বাহিরে বৃষ্টি পড়ছে, আর তোমাকে কি ঘরে বসে থাকলে চলে? যাও, মন খুলে ভিজো। আমি: থ্যাংক ইউ সো মাচ। আমি একা ভিজব না, আপনাকেও আমার সাথে ভিজতে হবে। রিয়ান: আমি? না, তুমিই ভিজো। আমি আরে চলুন তো। হাত ধরে টানতে টানতে জনে ভিজতেছি। হঠাৎ করে উগান্ডাটা হাত ধরে আমার। ওনার দিকে তাকিয়ে আছি, উনিও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে বিদ্যুৎ চমকিয়ে উঠে। আমি ভয় পেয়ে রিয়ান ভাইয়াকে জড়িয়ে ধরি। কেমন যেন একটা ঘরে চলে গিয়েছিলাম। তারপর রিয়ান ভাইয়া আমার ঠোঁটের দিকে এগুচ্ছে, কিন্তু হঠাৎ আমার মনে হলো যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। এসব তো পাপ। কোনো রকমে রিয়ান ভাইয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিচে চলে আসি। সারাদিন রিয়ান ভাইয়ার সামনে যাইনি। জানি রিয়ান ভাইয়া আমার উপর রেগে আছে। সন্ধ্যার পর নিচে নেমে দেখি আন্টি কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করে শুনি রিয়ান ভাইয়ার প্রচন্ড জ্বর আসছে। আন্টি নেহা আপু আর ভাবির চেয়ে রিয়ান ভাইয়াকে একটু বেশি ভালোবাসে মনে হয়। আসল কথা হচ্ছে, মা তার সকল সন্তানকে সমান সমানই ভালোবাসে, তবে কোনো সন্তানের প্রতি ভালোবাসা পুরোপুরি প্রকাশ করে আর কোনো সন্তানের প্রতি প্রকাশ করতে পারে না। এটাই পার্থক্য। রিয়ান ভাইয়ের কপালে হাত দিয়ে বুঝতে পারলাম অতিরিক্ত জ্বর আসছে। আন্টিকে বললাম আমাকে এক বালতি পানি আর একটা তোয়ালে দিয়ে যেতে। প্রথমে উগান্ডাটার মাথায় পানি দিলাম, তারপর উনার পুরো শরীর পানি দিয়ে মুছে দিলাম। সময় মতো উনাকে উঠিয়ে উঠিয়ে ওষুধ খাইয়েছি।
দুদিন এভাবে সেবা করার পর রিয়ান ভাইয়া একটু সুস্থ হয়। রিয়ান ভাইয়ার সবসময় জ্বর হলে এই অবস্থা হয় নাকি? 1 সপ্তাহ জ্বর থাকবেই। এইবার নাকি আমার সেবায় তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে উনি। তবে এই দুঃখ দিনে আমার সাথে একটা কথা বলেনি। আজ বিকালে রিয়ান ভাইয়া ঘুমিয়েছিল। আমি রুমে এসে ওনার কপালে হাত দিয়ে দেখছিলাম জ্বর আছে নাকি। রিয়ান ভাইয়া তার কপাল থেকে আমার হাত নামিয়ে হাত ধরে একটা টান দেয়। আমি উনার বুকের উপর গিয়ে পড়ি। তারপর উনি এক হাত দিয়ে আমার চুলে হাত বুলাতে বুলাতে বলে, রাগিনী, আই এম সরি। এতদিন তোমার সাথে কথা বলিনি, তবু তুমি আমার এত সেবা করে আমাকে সুস্থ করে তুলেছ। মাফ করে দাও আমাকে। আর আমার উচিত হয়নি তোমার এতটা কাছে যাওয়ার। ভুলেই গিয়েছিলাম তোমারও একটা ইচ্ছা আছে। আমি জানি আমার এইসব কার্যকলাপে তুমি কোনো রিয়েকশন কেন করো না, কারণ এখানে যতই তোমার দোষ না থাকুক সমাজ তোমাকেই দোষ দিবে। আর তুমি চাও না যে তোমার পরিবারে আবার বদনামের ছোঁয়া লাগুক। আমায় প্লিজ মাফ করে দিও রাগিনী। কোনো কথা না বলে দৌড়ে ঘর থেকে বের হয়ে পড়ি। নিজেকে সামলাতে পারছিলাম না। আপনারা হয়তো ভাবছেন আমার পরিবারে আবার বদনামের ছোঁয়া না লাগুক, এটা আমি কেন চাই না। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন। আগে একবার আমার পরিবারে বদনামের ছোঁয়া লেগেছে। ফিরে যাই 4 বছর আগে। সবেমাত্র নবম শ্রেণীতে উঠি। প্রায় সবই বুঝতাম তখন। প্রতিদিন রাতে আমার বড় বোন নিরুপমাকে দেখতাম কারোর সাথে ফোনে কথা বলছে। প্রায় সারা রাত জেগে কথা বলতো তার সাথে। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মা আপুকে মারছে। জানতে পারলাম আমার পরিবার আপুর রিলেশনের কথা জেনে গিয়েছে। মা প্রথমে আপুকে মারধর করলেও পরবর্তীতে বাবা সেই ছেলেকে বলে তার পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। কিন্তু দুদিন পর আমরা আপুর লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাই। পরবর্তীতে জানতে পারি আপু অন্তঃসত্ত্বা ছিল। আর আপুর বাচ্চাকে তার প্রেমিক অস্বীকার করে। এটা পুরো এলাকায় জানাজানি হয়ে যায়। কেউ বাসা থেকে বের হতে পারতাম না লোকজনের কথার জ্বালায়। পরে আমরা বাসা পাল্টিয়ে অন্য জায়গায় চলে আসি। তারপর থেকে আমার পরিবার প্রেম ভালোবাসাকে মারাত্মক রকমের ঘৃণা করে। রিয়ান ভাইয়া আমাকে প্রথম যেদিন লিপ কিস করে সেদিন আমি চাইলেও কিন্তু পারতাম চিৎকার চেঁচামেচি করে সকলকে ব্যাপারটা জানাতে। কিন্তু সব দোষ যে আমার ঘাড়ে এসে পড়বে। 1 সপ্তাহ এভাবেই কেটে গেল। রিয়ান ভাইয়া এখন আর জোর করে আমার হাত চেপে ধরে না, কাছে টেনে নেয় না। খুব মিস করি তার পাগলামিগুলো। তেমন কথা বলে না এখন আর আমার সাথে। আমি খুব ভালো করেই বুঝতে পারি তাকে ছাড়া আমার চলবে না। খুব বেশি ভালোবেসে ফেলেছি তাকে। তাই সিদ্ধান্ত নিলাম আজ নিজের মনের কথা রিয়ান ভাইয়াকে জানাবই। বিকালবেলা নীল শাড়ি, হাত ভর্তি করে কাচের নীল চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুল ছেড়ে দিয়ে ছাদে গেলাম। রিয়ান ভাইয়া এই সময় ছাদে থাকে তা ভালো করেই জানি। আমাকে এই সাজে দেখে হা করে তাকিয়ে আছে রিয়ানা ভাইয়া। আমি কি দেখছো এভাবে করে? রিয়ান, তোমাকে এত সুন্দর লাগছে আজ তোমাকে পলক ফেলতেও ইচ্ছা করছে না। আমি বলছি কি, একটা কথা ছিল। রিয়ান, বলো, আজ সব শুনতে আমি রাজি। আমি রিয়ান ভাইয়া, আমি একজনকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। রিয়ান, ও আমি শুধু ও জানতে চান না কে সে? রিয়ান, হুম। আমি আমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে, লজ্জা মাখা মুখে। রিয়ান, এই মেয়ে, একটা চড় দিয়ে দাঁত সব ফেলে দিব। আমি কি তোমাকে একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি? একটু আশকারা দিয়েছি বলে মাথায় উঠে গিয়েছো, তাই না? আমি তার মানে এতদিনের সবকিছু মিথ্যা ছিল? টলমল চোখে। রিয়ান, এতদিন যা করেছি তোমার সাথে তাতে তো আমি একা মজা পাইনি, তুমিও মজা পেয়েছো, তাই না? আমি আর এক মুহূর্ত ছাদে দাঁড়িয়ে থাকতে পারলাম না। নিচে চলে আসি। চোখ থেকে অঝর ধারায় পানি পড়ছে। রিয়ান ভাইয়া এটা কি করলো আমার সাথে? আমি কি উনার হাতের পুতুল নাকি?
না, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকা যাবে না। কোনো মতে চোখের পানি মুছে ভাবির কাছে গেলাম। ভাবি, অনু ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। কিছু বলবি? আমি আমি বাড়ি যাব। ভাবি, বাড়ি যাবি? বাড়ি যাবি মানে? কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে তোকে? আমি, না, আমাকে কেউ কিছু বলেনি। তুমি আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করো, প্লিজ। ভাবি, তোর চোখ লাল হয়ে আছে কেন? তুই কি এতক্ষণ কান্না করেছিস? আমি, ভাবি, এত প্রশ্ন করো না। আমার মার কথা মনে পড়ছে। তাছাড়া সামনে এক্সাম, আমার পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। ভাবি, আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ভাবির রুম থেকে বের হয়ে ব্যাগ গুছিয়ে ফেলেছি। খুব অসহায় লাগছে নিজেকে। হঠাৎ করে ভাবি এসে বলল, অনু, আজ তোর যাওয়া লাগবে না, কাল সকালে যাস। ভাবি, আবার কি হলো ভাবি? আমি এখনই বাড়ি যাব। আমি, বাবা অফিসের কাজে ঢাকা গিয়েছে, আর রিয়ান বিকাল থেকে বাড়ি নেই। ফোনও রিসিভ করছে না। এত রাতে কি তুই একা বাড়িতে যাবি? ভাবি, হ্যাঁ, আমি যেতে পারবো। তুমি ড্রাইভার কাকাকে গাড়ি বের করতে বলো। আমি, অনু, মা কিন্তু আমাকে বকাবকি করবে। ভাবি, মাকে আমি সামলে নিব। তুমি গাড়ি বের করতে বলো। আমি, এর কথা না বাড়িয়ে আমাকে বিদায় দেয়। পুরা রাস্তায় কান্না করতে থাকি। বাড়ি যাবার পর মা হয়তো অনেক প্রশ্ন করবে। কি উত্তর দিব তার আমি? আমি ওই বাড়িতে থাকলে রিয়ান ভাইয়ের সামনে পড়তে হতো। আমি কিছুতেই ওই মানুষটার মুখ দেখতে চাই না। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অল্পতেই আমি বেঁচে গিয়েছি। অপরদিকে অনুপমা যখন বিকালে রিয়ানের সামনে ওইভাবে সাজুগুজু করে আসে, রিয়ান তখনই ভেবে নেয় অনুপমার সাথে খারাপ ব্যবহার করবে। রিয়ান ভাবতেও পারেনি তার রাগিনী তাকে প্রপোজ করবে। যখন অনুপমা তাকে প্রপোজ করে তখন রিয়ান ইচ্ছে করেই ওর সাথে খারাপ ব্যবহার করে। ভেবেছিল অনুকে কিছুক্ষণ কাঁদিয়ে তারপর ওর প্রিয় সাদা গোলাপ ফুল দিয়ে অনুকেও প্রপোজ করবে। তাই রিয়ান অনু ছাদ থেকে নেমে যাওয়ার পরেই বাহিরে চলে যায় সাদা গোলাপ কিনতে। 2 ঘন্টা এদিক সেদিকে ঘোরাঘুরি করে কোথাও রিয়ান সাদা গোলাপ পাচ্ছিল না। এদিকে রিয়ানের বড় বোন ওকে ফোন দিতে থাকে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় রিয়ান ফোন রিসিভ করতে পারেনি। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে রিয়ান তার প্রেয়সীর জন্য সাদা গোলাপ পায়। খুব খুশি এখন রিয়ান, কেননা সে এখন বাড়ি গিয়ে তার রাগিনীকে সারপ্রাইজ দিবে। কিন্তু রিয়ান তো জানে না তার রাগিনী তার জন্য এর চেয়ে বড় সারপ্রাইজের ব্যবস্থা করে রেখেছে। বাড়ি ফিরেই রিয়ান তার রাগিনীর রুমে যায়। সেখানে দেখতে না পেয়ে এক এক করে পুরো বাড়িতে খোঁজাখুঁজি আরম্ভ করে অনুকে। পরে জানতে পারে রাগিনী বাড়ি চলে গিয়েছে। রিয়ান এতে খুব কষ্ট পেলেও মনকে সান্ত্বনা দেয়, এত ওরই সবচেয়ে বেশি দোষ ছিল। মেয়েটা খুব কষ্ট পেয়েছে ওর ব্যবহারে। তারপর রিয়ান ভেবে নেয় কাল সকালে ও অনুর বাড়ি যাবে এবং অনুর কাছে ক্ষমা চাইবে। এদিকে অনু বাড়ি চলে আসে। রিয়ানের জন্য রাতে খুব কান্না করে। ভালোবাসা বুঝি এমনই হয়। ভালোবাসার মানুষটা যতই খারাপ হোক, তবু কেন জানি তার জন্য কষ্ট হয়। সকাল হতেই রিয়ান না খেয়ে বাইক নিয়ে বের হয়ে পড়ে। উদ্দেশ্য অনুপমার বাড়ি। মাঝ রাস্তায় সে আবার অনুর জন্য একগুচ্ছ সাদা গোলাপ কিনে নেয়। হঠাৎ খালি রাস্তায় একদল লোক রিয়ানকে ঘিরে ফেলে। হাতে অনেক অস্ত্রশস্ত্র ছিল তাদের। রিয়ান বুঝে উঠতে পারছিল না এরা কারা বা এরা কি চায়। হঠাৎ রিয়ানকে পিছন থেকে কেউ একজন মাথায় প্রচন্ড জোরে একটা বাড়ি দেয়, যার ফলে রিয়ানের চারপাশটা অন্ধকার হয়ে যায়। উফ, আমার আজ এত অস্থির কেন লাগছে? আমার কি রিয়ান ভাইয়ের জন্য খারাপ লাগছে? কিন্তু উনি তো আমাকে ভালোবাসে না। সারাটা দিন ধরে আজ এমন লাগছে। রিয়ান ভাইয়ের ঠিক আছে তো?
ছি, আমি এইসব কি ভাবছি? এর মধ্যে মা ছুটতে ছুটতে আমার রুমের দিকে আসে। অনু, শুনেছিস? রিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, কি কি বলছো কি মা এইসব তুমি? আমি, তোর ভাবি মাত্র ফোন করে বলল রিয়ান নাকি আজ খুব সকালে বাইক নিয়ে বের হয়, কিন্তু এখন রাত 10টা বাজে ছেলেটা বাসায় ফেরেনি। ফোনও সুইচ অফ। তার মানে আমি যা ভাবছিলাম তাই হলো নাকি? তাহলে কি রিয়ান ভাইয়া? আমি, এই অনু, বিড়বিড় করে কি বলছিস? মা, না মা, কিছু না। ভাবি আর কিছু বলেছে তোমাকে? আমি, হ্যাঁ, তোর বাবাকে পাঠাতে বলেছে। ওই পুলিশের কাছে যাবে কাল সকালে যদি রিয়ান বাড়ি না ফেরে। রিয়ান ছেলেটা তো খারাপ না, ওর ক্ষতি কে করবে? মা, দেখো কোথায় গিয়ে কোন মেয়ের আবার ক্ষতি করে বলছে, মজা তো আমি একা পাইনি, তুমিও পেয়েছো। আমি, কি বলছি সেই সব? রিয়ান কোন মেয়ের ক্ষতি করেছে? মা, না, আসলে ছেলে মানুষ তো, এদের বেশি বিশ্বাস করতে নেই। আমি, অপরদিকে রিয়ানের জ্ঞান ফিরলে সে লক্ষ্য করলো তাকে একটা টিনের তৈরি ঘরের ভিতরে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার পাশেই ব্ল্যাক গেঞ্জি আর ব্লু জিন্স পরা একটা ছেলে কারো সাথে ফোনে কথা বলছিল। বসো, পোলাটার জ্ঞান আইছে, এখন কি করুম? ছেলেটা, ফোনের অপর প্রান্তের মানুষটা হয়তো কিছু দিক নির্দেশনা দিয়েছে। আচ্ছা বসো। ছেলেটা, ফোন রেখে ছেলেটা একটা ইঞ্জেকশন এনে রিয়ানের হাতে পুশ করে দেয়। রিয়ান সব দেখছিল এবং বুঝছিল, কিন্তু কিছু বলার মতো অবস্থায় ছিল না। ইঞ্জেকশনটা পুশ করার 2 মিনিট পর রিয়ান আবার অচেতন হয়ে পড়ে। রিয়ানের চিন্তায় অনুপমা প্রায় আধা মরা। যতই রাগ থাকুক, প্রিয় মানুষটার বিপদ শুনলে যে কোনো মানুষের মনে কষ্টের সাড়া জাগাবেই। 3 দিন ধরে রিয়ানের কোনো খোঁজখবর নেই। পুলিশকে বলা হয়েছে, তারাও যথেষ্ট চেষ্টা করেছে। রিয়ানের পরিবারে শোক নেমে এসেছে। অনেকে ধরে নিয়েছে রিয়ান আর বেঁচে নেই। আর অনুপমা সারাদিন রাত জায়নামাজে পড়ে থাকে। সারাক্ষণ আল্লাহ আল্লাহ করে যেন তার উগান্ডা বাড়ি ফিরে আসে ঠিকভাবে। মা, আজ কলেজে যেতে হবে, অ্যাডমিট কার্ড আনতে হবে। আমি, আচ্ছা, খেয়ে নে আগে, তারপর বের হবি। মা, কলেজ থেকে বাড়ি ফেরার জন্য আমি বিষণ্ণ মনে রাস্তায় হাঁটছি আর রিয়ান ভাইয়ের কথা ভাবছি। হঠাৎ একজন আমার হাত ধরে টান দেয়। এই মেয়ে এভাবে রাস্তায় কেউ হাঁটে? আর একটু হলেই তো এখন আপনার অ্যাক্সিডেন্ট হতো। অচেনা লোক। ধন্যবাদ। আমি, কথাটা বলে আবার হাঁটা আরম্ভ করলাম। কিছু ভালো লাগছে না। মনের মাঝে সেই এক কথায় ঘুরপাক খাচ্ছে, রিয়ান ভাইয়ের ঠিক আছে কিনা। কেন জানি মনে হচ্ছে রিয়ান আবার আমার কাছে ফিরে আসবে। রিয়ানের অবস্থাও বেশি ভালো না। সময় মতো ওরা খাবারটাও দেয় না। রিয়ানের শরীর দিন দিন কেমন যেন অবশ হয়ে পড়ছে। আজ বাদে কাল এইচএসসি পরীক্ষা, অথচ পড়ায় কোনো মনোযোগই নেই আমার। কি করব কিছু বুঝতেছি না। এতগুলো দিন হয়ে গেল রিয়ান ভাইয়ের কোনো খোঁজখবর নেই। সবাই নিজের মনকে বুঝাতে পারলেও আমি নিজের মনকে কিছুতেই বুঝাতে পারছি না। রিয়ান ভাইয়ের ঠিক ফিরে আসবে আমার কাছে। কয়েকদিন ধরে খেয়াল করছি, সেদিন যে লোকটা আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালো সেই লোকটা প্রতিদিন এক্সাম শেষে যখন বাড়ি ফিরে আসি তখন আমার পিছু পিছু বাড়ি পর্যন্ত আসে। ব্যাপারটা একটুও ভালো লাগছে না আমার। এভাবে চলতে চলতে এক্সামটাও শেষ হয়ে গেল, কিন্তু রিয়ান ভাইয়ের কোনো খোঁজ নেই। নেহা আপুর বিয়েটা ঝাঁকজমকহীনভাবে হয়ে যায়। রেজাল্টের অপেক্ষায় আছি। হঠাৎ একদিন মা আর ভাবি এসে বলছে, অনু, এই শাড়িটা ধর, বিকালে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। মা, কি? পাত্রপক্ষ দেখতে আসবে মানে কি মা? আমি, হ্যাঁ,
ছেলে আর ছেলের পরিবার খুবই ভালো। তোর বাবার ছেলেকে খুব পছন্দ হয়েছে। মা, মা, আমি এই বিয়ে করতে পারবো না। আমি। কেন রে মা? তুইও কি তোর বড় বোনের মতো আমাদের মান সম্মান ডুবাতে চাস? এইবার এমন কিছু হলে তোর বাবাকে কিন্তু আর বাঁচানো সম্ভব হবে না। মা, মা কথাটা বলেই মুখে শাড়ির আঁচল চেপে ধরে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে পড়ে। আমি কিছুতেই রিয়ান ভাইয়াকে ছাড়া অন্য কাউকে মনে জায়গা দিতে পারবো না। ভাবিকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কান্না করলাম। তারপর আবেগের বশবর্তী হয়ে ভাবিকে আমার আর রিয়ান ভাইয়ের কথা সব বলে দেই। ভাবি সব শুনে বলল, অনু, আমরা মেয়েরা জন্মেছি মানুষের ইচ্ছা পূরণ করার জন্য, কিন্তু আমাদের সমাজটা ভুলেই গিয়েছে আমরাও মানুষ। আমাদেরও ইচ্ছা নামক অনুভূতিটা রয়েছে। এখন আর কাঁদিস না, ভুলে যা রিয়ানকে, নতুন করে জীবন শুরু কর। আমার ভাইটা বেঁচে আছে কিনা আমরা তো তাও জানি না। তুই কিসের আশায় অপেক্ষা করবি বল? ভাবি, আমার তো বিশ্বাস হয় না রিয়ান ভাইয়া মারা গিয়েছে। হে আল্লাহ, আমাকে তুমি পথ দেখিয়ে দাও। আজ রিয়ানের জ্ঞান ফিরলেও সে চোখ খুলছে না, চুপচাপ একজন মানুষের কথা শুনছে। কথাগুলো ছিল এমন, সায়ন, তুই আমার বোনকে যতটা কষ্ট দিয়েছিস তার চেয়ে 1000 গুণ কষ্ট আমি তোর বোন অনুপমাকে দিব। আমার পুরো পরিবারকে তুই যতটা কষ্ট দিয়েছিস তার চেয়ে বহুগুণ কষ্ট আমি তোকে দিব। এই মেহরাব প্রতিশোধ নিয়ে ছাড়বে। মেহরাব। কথাগুলো কানে যেতেই রিয়ানের রক্ত চলাচল বেড়ে যায়। কারণ সায়ন হলো অনুর একমাত্র বড় ভাই এর রিয়ানের বড় অপর স্বামী। তবে রিয়ানের মাথায় ঢুকছে না এই মেহরাব লোকটাকে আর বড় দুলাভাই বা কিভাবে তার বোনের ক্ষতি করেছে। এর মাঝে লোকটা আরো বলতে শুরু করে, আজ অনুপমাকে দেখতে যাব আমার নকল বাবা মাকে নিয়ে। মিস সায়ন, তোমার আর তোমার বোনের জন্য অনেক বড় ধামাকা রয়েছে, সব কটাকে তিলে তিলে মারবো আমি। মেহরাব। রিয়ান ভালোভাবেই বুঝতে পারল অনুপমার অনেক বড় বিপদ সামনে। তাকে যে করেই হোক তার রাগিনীকে বাঁচাতে হবে। তাই রিয়ান আর অজ্ঞান থাকার অভিনয় করবে, যেন ওরা তাকে ইনজেকশন না দিতে পারে। তারপর মনে মনে একটা ছক কষে নেয় কিভাবে আজ রাতে সে পালাবে। এতদিন পালানোর কথা ভাবেনি রিয়ান, কিন্তু আজ যেভাবেই হোক রিয়ানের পালাতে হবে। তার রাগিনীর কোনো ক্ষতি হতে দিবে না। বিকেল বেলা পাত্রপক্ষ চলে এসেছে। আমাদের বাড়িতে মানুষ বম করছে। ভাবি এসে খুব যত্নে আমাকে শাড়ি গহনা পরিয়ে দিয়ে চলে গেল। কিন্তু আমি যে আর পারছি না এইসব সহ্য করতে। যদি আর পাত্রপক্ষের আমাকে পছন্দ হয়ে যায়, আমি যদি অন্য কারো হয়ে যাই, এটা কিছুতেই হতে পারে না। যদি এমন কিছু হয়, নিজের জীবন বিসর্জন দিয়ে দিব। এইসব ভাবছিলাম বসে বসে, ভাবি এসে নিচে নিয়ে গেল। নিচে গিয়ে দেখি সেই ছেলেটা বসে আছে, পাশে দুজন বসে আছে, হয়তো পাত্রের বাবা মা। ভাই সাব, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের মেহরাব বাবার সাথে খুব ভালো মানাবে। পাত্রের মা, জি আপা। মেহরাবকে? পাত্রের নাম তো অন্তু, তাই না? বাবা, মানে আমরা ওকে মেহরাব বলে ডাকি। পাত্রের বাবা, হ্যাঁ হ্যাঁ, তাই তো। পাত্রের মা, আচ্ছা, তো আপনাদের কি কোনো চাওয়া আছে নাকি? আমার একটা মেয়ে, তাকে তো আর খালি হাতে পাঠাতে পারি না। বাবা, আঙ্কেল, এই নিন এই চেকটা, এখানে 20 লাখ টাকা আছে। অনুপমাকে জন্মের পর থেকে ওর পিছনে যত টাকা খরচ করেছেন তার জন্যে। আমাদের ইসলাম ধর্মে মেয়ের বাবার কাছ থেকে টাকা বা কিছু নেওয়া হারাম। আমি হারাম কাজ করতে চাই না। পাত্র, অন্তু, বাবা তোমার কথায় প্রাণটা জুড়িয়ে গেল। আমি এখন নিশ্চিন্ত, আমার মেয়েকে একটা ভালো ছেলের কাছে দিতে পারছি। বাবা,
আমার আর অন্তুর বিয়ে ঠিক হলো আগামী মাসের 12 তারিখ। ছেলের কার্যকলাপ দেখে আত্মীয় স্বজন সব প্রশংসায় প্রশ্নমুখ। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা আমার রুমে আসে। হ্যাঁ রে মা, তোর কি এই বিয়েতে কোনো মতো নেই? তোর মুখটা এত শুকনা দেখাচ্ছে কেন? বাবা, কই বাবা, কিছু হয়নি তো আমার। আমি, অনু মা, তুই আমার মান সম্মানটা ডুবাবি না তো? আমি জানি তুই অমন মেয়েই নস। সুখী হো মা। বাবা, কথাগুলো বলেই বাবা রুম থেকে চলে গেল, হয়তো বাবার চোখের পানি লুকানোর জন্যে। রাত ঠিক কয়টা বাজে রিয়ানের জানা নেই। সবসময় রিয়ান অচেতন অবস্থায় থাকে বলে তার হাত পায়ের দড়ি খুলে রাখা হয়েছে। রিয়ান লক্ষ্য করল তার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকের মধ্যে একজন খালি শরীরে বেঘরে ঘুমাচ্ছে, আর একজন উল্টো দিকে শুয়ে শুয়ে ফোনে কথা বলছে। আরগুলো কোথায় রিয়ানের জানা নেই। রিয়ান ধীর পায়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। তার ঠিক সামনে দেখে ব্ল্যাক একটা গেঞ্জি পরে আছে। সে তাড়াতাড়ি গেঞ্জিটা পরে নেয়, কারণ সে এখানে যত ছেলেকে দেখেছে সবাই ব্ল্যাক গেঞ্জি পরা ছিল। তারপর খুব ধীর গতিতে দরজার কাছে যায়। দরজা খোলা থাকার কারণে রিয়ান আস্তে করে বের হতে যায়, তখনই পিছন থেকে কেউ বলতে থাকে, রাজু বাইরে যাস। ছেলেটা, হো। রিয়ান গলার স্বরটা ভারী করে বলে, দরজাটা বাইরে ধিক্কা লাগাই দিস। ছেলেটা। রিয়ান বের হয়ে দরজা লাগিয়ে দেয়। সবার সামনে দিয়ে সে বের হয়ে যায়। রাতে অন্ধকার থাকায় তাকে কেউ চিনতে পারেনি। তাছাড়া বেশি রাত হওয়ায় সব গার্ডরা ঘুমে জিমাচ্ছিল। রিয়ান হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় আসার পর একটা সিএনজি নিয়ে অনুপমার বাসার দিকে রওনা হয়। এই দিকের রাস্তাঘাট তার ভালো করেই চিনা। বন্ধুদের সাথে এখানে সে মাঝে মাঝে আড্ডা দিতে আসতো। এদিকে আমি কান্না করতেই আছি। এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ওই উগান্ডাটাকে ভুলতে পারবো না আমি কিছুতেই। হঠাৎ করে আমি চমকে উঠি, কারণ রিয়ান ভাইয়ার মতো করে কেউ আমাকে ডাক দেয়। এই রাগিনী, কাঁদছ কেন? রিয়ান। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আর এই যে রিয়ান ভাইয়া আমার সামনে জলজ্যান্ত দাঁড়িয়ে আছে। আমি কি স্বপ্ন দেখছি কেউ যদি একটা চিমটি কাটত? আহ, আমি, ইটস মি রাগিনী। তোমাকে চিমটি কেটেছি যেন তুমি এটা স্বপ্ন না ভাবো। আমি ওই বারান্দার পাইপ বেয়ে উপরে এসেছি। রিয়ান, সত্যি তো? এটা তো স্বপ্ন না। আর কোনো কথা না বলে উগান্ডাটাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করে দেই। আমি জানতাম আপনি আমার কাছে ফিরে আসবেন। আমি জানতাম আপনার কিছু হতে পারে না। আপনি কই ছিলেন এতদিন? কিভাবে পারলেন আমাকে এতদিন ছেড়ে থাকতে? আমি। তারপর রিয়ান ভাইয়া আমাকে সব খুলে বলতে শুরু করে, এতদিন কি কি হয়েছে তার সাথে, এবং মেহরাবের আসল পরিচয় আর তার উদ্দেশ্য আমাকে জানায়। কথাগুলো যখন রিয়ান ভাইয়া বলছিল তখন আমি উনার বুকে চুপটি করেছিলাম। উনি কথা শেষ করতেই আমি উনার বুক থেকে মাথাটা উঠিয়ে তার চোখের দিকে তাকাতেই সে আমার ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দেয়। রাগিনী, এখানে বেশিক্ষণ থাকা সেফ না আমাদের জন্যে। রিয়ান, হুমম, এখন কি আপনি বাড়ি যাবেন? আমি, না ময়না পাখি, আমি এখন আমার একটা বন্ধুর বাসায় যাব। সেখানেই কয়েকদিন থাকবো। তাছাড়া এই মেহরাবের ব্যাপারে প্রমাণ জোগাড় করতে হবে। এতদিন দেয়া টাকা দিয়েই থাকবো। এই বিয়েটা যে করেই হোক আমার ভাঙতেই হবে। আর তোমার সাথে প্রতিদিন রাতে এসে একবার করে দেখা করে যাব। তুমি সকলের সাথে হাসি মুখে কথা বলবে, কাউকে কিছু টের পেতে দিবে না। রিয়ান। তারপর রিয়ান ভাই আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে পাইপ বেয়ে চলে যায়। আজ এতগুলো দিন পরে একটু শান্তিতে ঘুম হবে আমার। সকাল হতে না হতেই মা চিৎকার করে ডাকতে শুরু করেছে, এই অনু, উঠো মা, দেখ তোর সাথে দেখা করতে কে এসেছে। মা,
আসছি মা। আমি নিচে গিয়ে যা দেখলাম তা দেখে তো আমার চোখ চড়ক গাছে উঠে গিয়েছে। আল্লাহ যেন সময় নিজের হাতে ধরে পিউ আপুকে আমার বাসায় দিয়ে গিয়েছেন। পিউ আপু হলো সায়ন ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। আগে আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম, সেখান থেকেই পিউ আপু আর সায়ন ভাইয়ের ফ্রেন্ডশিপ। কিন্তু বাবা মা আমাকে আর ভাইয়াকে কড়া আদেশ দিয়েছেন যেন বিপরীত লিঙ্গের কারো সাথে বন্ধুত্ব না করি। তাই পিউ আপু আর ভাইয়ার বেস্ট ফ্রেন্ডশিপের ব্যাপারটা শুধু আমিই জানি। আমাদের বাসায় পিউ আপু আমার কথা বলে আসতো, ফলে কেউ পিউ আপুকে বাধা দিত না। ভাইয়ের বিয়ের পরেই পিউ আপু কুমিল্লা চলে যায়। তারপর আর পিউ আপুর সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না। আজ পিউ আপু এসে আমার আর উগান্ডাটার অর্ধেক কাজ করে দিয়েছে। কারণ ভাইয়া আর মেহরাবের বোনের রিলেশনের ব্যাপারটা যদি কেউ জেনে থাকে তাহলে সে হলো এই পিউ আপু। পিউ আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোর কি খবর? পিউ আপু ভালো। আমার রুমে চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমি অতঃপর পিউ আপুকে আমার রুমে এনে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই বললাম। আপু এখন তুমিই ভরসা। যদি তুমি আমাদেরকে আজ সবকিছু না বলো তাহলে অনেক বড় বিপদ হতে পারে। আমি অবশ্যই বলবো। শোন তবে, তোর ভাইয়ের আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তোর ভাই মাহি নামের এক অপরূপ সুন্দরী মেয়ের প্রেমে পড়ে। মেয়েটা প্রথমে সায়নকে পাত্তা না দিলেও পরবর্তীতে ঠিকই সায়নের প্রেমে পড়ে যায়। তারপর আর কি টানা 4টা বছর সায়ন মেয়েটার সাথে রিলেশন চালিয়ে যায়। এতদিনে মেয়েটা সায়নের প্রতি পুরোই আসক্ত ছিল। তবে সায়ন ভালো করেই জানতো তোদের ফ্যামিলি ওদের এই রিলেশন মেনে নিবে না। তবুও দীর্ঘ 4টা বছর রিলেশনটা চালিয়ে যায়। তারপর সায়ন চাকরি পাওয়ার পর পরই মেয়েটাকে ইগনোর করা শুরু করে। মেয়েটা ওর এই আচরণে প্রায় পাগলের মতো করত। তারপর আর কি, একদিন সায়ন ব্রেকআপ করে ফেলে। পরে আর মাহির কোনো খবর পাইনি। শুনেছিলাম মাহির একটা বড় ভাই আছে, বিদেশে থাকে নাকি। এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই রে বোন। পিউ আপু, থ্যাঙ্কস পিউ আপু। এই ইনফরমেশনগুলোই যথেষ্ট। আমি এইদিকে রিয়ান মেহরাবের পিছু নিয়েছে। সারাটা দিন ওকে পর্যবেক্ষণ করছে। মেহরাবের সাঙ্গুপাঙ্গুরা রিয়ানকে খুঁজে মরতেছে। মেহরাবের পুরো প্লেনটাই নষ্ট হয়ে গিয়েছে। অনুর মা, শুনছো? পাত্রপক্ষ সামনের সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করতে বলতেছে। বাবা, কি? সামনের সপ্তাহে বিয়ের তারিখ ঠিক করব কেন? বিয়ের তারিখ তো সামনের মাসের 12 তারিখ ঠিক করা হয়েছে। মা, ছেলের ব্যবসার জন্য সামনের মাসে নাকি জাপান যেতে হবে। 2-3 মাস ওখানে থাকতে হবে। তাই ছেলে চাইতেছে সামনের সপ্তাহে বিয়েটা হয়ে যেতে। বাবা, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন কিভাবে করব? মা, সব ব্যবস্থা ছেলেরাই করে দিবে। বাবা, এতক্ষণ বাবা মার কথাগুলো শুনছিলাম। যদি সামনের সপ্তাহে বিয়ে ঠিক হয়, তাহলে যে রিয়ান কিছুতেই এই বিয়েটা আটকাতে পারবে না। রিয়ান এত তাড়াতাড়ি মেহরাবের ব্যাপারে প্রমাণ জোগাড় কিভাবে করবে? উফ অফ, আর কিছু ভাবতে পারছি না। রাতে রিয়ান এক গুচ্ছ সাদা গোলাপ নিয়ে অনুর সাথে দেখা করতে আসে। অনুর মুখটা লাল হয়ে আছে, বুঝাই যাচ্ছে কান্না করছিল এতক্ষণ। রাগিনী, তুমি আবার কাঁদছো? রিয়ান, বিয়ের তারিখ সামনের সপ্তাহের শুক্রবার ঠিক করা হয়েছে। কথাটা বলেই আবার কাঁদতে শুরু করলাম। আমি জানি তো পাগলি, এত কান্নাকাটি করার কি আছে? আমি আছি তো। ওই মেহরাবের সাথে তোমার বিয়ে কিছুতেই হতে দিব না আমি। আমি সব ব্যবস্থা করছি। রিয়ান, আচ্ছা, আমাদের ভালোবাসাটা এত বিপদ কেন হচ্ছে? কেন আমরা আর 5টা প্রেমিক প্রেমিকার মতো থাকতে পারছি না? আমি কারণ হচ্ছে আমাদের ভালোবাসাটা হলো জ্যামিতিক ভালোবাসা। রিয়ান, এই জ্যামিতিক ভালোবাসাটা আবার কি? দেখো রাগিনী, আমাদের ভালোবাসা প্রচুর ব্যর্থ হচ্ছে।
আর জ্যামিতিতে অনেক প্যাচও থাকে। তাই আমাদের ভালোবাসাটা হচ্ছে জ্যামিতিক ভালোবাসা। বুঝেছ রাগিনী? রিয়ান: হুমম, অনেক সুন্দর তো নামটা। জ্যামিতিক ভালোবাসা। আমি আমার কোলে মাথা দিয়ে উগান্ডাটা সই কথা বলছিল। হঠাৎ করে দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে। অনু: এই অনু, তুই কার সাথে কথা বলছিস? রুমে কে? মা খাইছে। মা দরজার পাশে, এখন কি হবে? রিয়ান ভাইয়া লাফ দিয়ে উঠে পড়েছে। কপালে একটা চুমু দিয়ে তাড়াতাড়ি বারান্দা দিয়ে নিচে নামতেছে। এইদিকে মা দরজায় নক করতেই আছে। কি করি? আগে চুলগুলো এলোমেলো করে ধীর পায়ে দরজাটা খুলেই এসে বিছানায় শুয়ে পড়ি। এদিকে মা আমার পুরো ঘর তন্ততন্ত করে খুঁজছে। কিছু না পেয়ে মা রুম থেকে চলে যায়। দিন ধরে রিয়ান ভাইয়া রাতে দেখা করতে আসতেছে না, কোনো প্রকার যোগাযোগ করছে না আমার সাথে। চিন্তায় মরে যেতে ইচ্ছা করতেছে। তবে কি রিয়ান ওই মেহরাবের হাতে ধরা পড়ে গিয়েছে? এইদিকে বাড়িতে মানুষজন আসা শুরু করে দিয়েছে। হে আল্লাহ, আমার যা হওয়ার হোক, তবু যেন রিয়ান ভাইয়ের ঠিক থাকে। অপরদিকে মেহরাব আর তার বেস্ট ফ্রেন্ড নাইম মেহরাবের ড্রাইভারের পিছু নিয়েছে। তাদের টার্গেট হলো কিছুদিন মেহরাবের কাছাকাছি থেকে তার ব্যাপারে তথ্য জোগাড় করা। এর জন্যেই মেহরাব বিজি হয়ে যায়। তাছাড়া অনুপমার সাথে ঘন ঘন দেখা করলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। দোস্ত, ড্রাইভার আসতেছে এদিকে, তুই রেডি থাক। বেটা আসলেই ক্লোরোফর্ম শুকাই দিবি। রিয়ান: ওকে দোস্ত। তারপর ওরে ওই বাড়ির পিছনে একটা করে ঘর আছে, ওখানে নিয়ে যাব। নাইম: যেমন বলা তেমন কাজ। রিয়ান আর নাইম ড্রাইভারকে বেহুশ করে ওই ঘরে নিয়ে যায়। অপেক্ষা শুধু কখন তার হুঁশ ফিরবে। অনু, দেখতো শাড়িটা তোর পছন্দ হয়েছে কিনা? ভাবি: ভাবি ছাড়ো তো, ভালো লাগছে না। আমি: এই যে মিস অনুপমা, এত মন খারাপ করে রাখলে চলে নাকি? আমি জানি তুই কি চাস। দেখবি আমার ভাইটা ঠিকই ঘোড়ায় চড়ে তোকে নিয়ে যেতে আসবে। ভাবি: ভাবি, তোমার কি তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে? বলো না ভাবি। ভাবি: হ্যাঁ রে পাগলি, হয়েছে। তোর ফোন নষ্ট থাকায় রিয়ান আমাকে ফোন দিয়েছিল আর বলেছে তোকে চিন্তা না করতে, ও একটু বিজি আছে। বুঝেছিস? ভাবি: সত্যি ভাবি? তোমার ভাই সত্যি আসবে? আমি: হুম্মম আসবে। শোন, এই শাড়িটা আমি আমার টাকা দিয়ে আমার পছন্দ মতো কিনে নিয়ে আসছি। ছেলের পক্ষ থেকে যেটা দিবে বিয়ের দিন তুই এটা পরবি না। এটা পরবি। ভাবি: কেন ভাবি? আমি: দেখ, মেয়েদের বিয়েতে বিয়ের শাড়িটা ছেলের পক্ষ থেকে দিতে হয়। যেহেতু তোর বিয়েটা আমার ভাইয়ের সাথে হচ্ছে, সেহেতু তোর আমার দেওয়া এই শাড়িটাই পরতে হবে। কারণ আমি হচ্ছি তোর বরের বড় বোন। বুঝেছিস? ভাবি: হা হা, বুঝেছি ভাবি। মাই সুইট ভাবি। আমি: তোমরা কারা? আমাকে এখানে এভাবে বেঁধে রেখেছ কেন? ড্রাইভার: আমাদেরকে আপনি চিনবেন না, আপনাকে একটা কাজ করতে হবে, তাই আমরা আপনাকে তুলে নিয়ে আসি। মেহরাব: কি কাজ? ড্রাইভার: আপনি এখন আপনার স্যার মেহরাবকে ফোন দিয়ে বলবেন যে আপনি অসুস্থ, একদিন কাজে যেতে পারবেন না। আপনার বদলে অন্য কেউ কাজে যাবে। নাইম: না, আমি পারবো না, আমি পারবো না এসব করতে। ড্রাইভার: ও আচ্ছা, আপনি পারবেন না তাহলে? ওকে ফাইন। দোস্ত, এটা যেহেতু আমাদের কাজে আসবে না, তাহলে এটাকে বাঁচিয়ে রেখে কি করবি? চাকুটা এই বেটার পেটের ভিতরে ঢুকিয়ে দে। নারী ভুঁড়িগুলো পেট থেকে বের করে নে। রিয়ান: নাইম হাতে চাকুটা নিয়ে ধীর পায়ে ড্রাইভারের দিকে এগুচ্ছে।
নাইম চাকুটা নিয়ে যখন ড্রাইভারের একদম কাছে যায় তখনই ড্রাইভার চেঁচিয়ে বলে ওঠে, আমি পারবো, পারবো আমি, তোমরা যা যা বলবা তাই করবো আমি। ড্রাইভার, ভুল, নিন মেহরাবকে ফোন লাগান। রিয়ান, হুম, হ্যালো স্যার, আমি মোতালেব, আপনার গাড়ির ড্রাইভার। স্যার আমি খুব অসুস্থ, কয়েকটা দিন কাজে আসতে পারবো না। ড্রাইভার, হোয়াট, আর ইউ ক্রেজি? আমি এখন আরেকটা ড্রাইভার কোথায় পাবো? মেহরাব, স্যার আমার ছেলেকে পাঠাই, সে কয়েকদিন গাড়ি চালাবে, খুব ভালো চালাতে পারে। ড্রাইভার, ওকে। মেহরাব, নাইম রিভারের ছেলে সেজে মেহরাবের ড্রাইভার হিসেবে যায়। মেহরাব যতক্ষণ গাড়িতে থাকতো নাইম তার ফোনে রেকর্ডিং অন রাখত। ফলে মেহরাব ও তার ম্যানেজারের কথোপকথন এবং ফোনে যা যা কথা বলতো সব রেকর্ড হতো। হঠাৎ করে বিয়ের ঠিক 3 দিন আগে অনু গোসল করে বাথরুম থেকে বের হতেই দেখে মেহরাব তার রুমে বসে আছে। অনুর শরীরে শুধু একটা তোয়ালে পেঁচানো ছিল, যা দেখে মেহরাব নিজেকে সামলাতে না পেরে অনুকে জোর করেই জড়িয়ে ধরে। অনু অনেক জোরাজোরি করে তাকে নিজের কাছ থেকে সরিয়ে মেহরাবের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এতে মেহরাবের রাগ আরো 3 গুণ বেড়ে যায়, তার চোখ দুটো রাগে লাল হয়ে যায়। তারপর গালে হাত ঘষতে ঘষতে রুম থেকে বেরিয়ে যায়। অনুর ততক্ষণে বোঝা হয়ে গেছে এই মানুষটা ঠিক কতটা খারাপ। ধীরে ধীরে বিয়ের দিন এগুতে থাকে, আর অনুর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। চিন্তায় অনুর চোখের নিচে কালো দাগ পড়ে যায়। রিয়ানও তার সাথে দেখা করছিল না। আজ অনুর বিয়ে, তবে কার সাথে এটাই হলো প্রশ্ন। মেহরাব নাকি রিয়ান? বাড়ি ভর্তি লোকজন। অনুর বাবা মা খুব খুশি আজ। তাদের ধারণা তারা তাদের মেয়েকে যোগ্য ছেলের হাতে তুলে দিচ্ছে। পার্লার থেকে মানুষ চলে আসছে। অনুর মা মেহরাবদের বাড়ি থেকে দেওয়া শাড়ি গহনা দিয়ে গিয়েছে, কিন্তু অনু তার ভাবির দেওয়া শাড়িটা পার্লারের মানুষদের হাতে তুলে দিয়ে বলেছে তাকে এটা পরিয়ে দিতে। পার্লার থেকে আসা মেয়েরা রীতিমতো অবাক হয়ে গিয়েছে, কারণ মেহরাবের দেওয়া শাড়িটা খুব দামি। এইটা ছেড়ে অনুপমা তার ভাবির দেওয়া শাড়িটা পরবে বলেছে তাই। অনুকে সাজানো কমপ্লিট হতেই বরসহ বরের বাড়ির লোকজন সবাই চলে আসে। অনুকে নতুন বউ সেজে কেমন লাগছে তা দেখতে এসে অনুর মার অবস্থা খারাপ হয়ে যায়। এই অনু, তোকে এই শাড়ি কে পরালো? ছেলে পক্ষ থেকে তো এই শাড়ি দেইনি, এটা খোল, আর ওদের দেওয়া শাড়িটা পর। মা, না, আমি এটাই পরবো। আর তুমি ভালো করেই জানো মা আমার গোল্ডেন কালারটা পছন্দ না। আমি, অনু, আজ বাহানা করবি না একদম, যা চেঞ্জ কর। মা, মা এই বিয়েতে তো অনুর কোনো মতো নেননি, আজ অন্তত মেয়েটাকে নিজের পছন্দ মতো শাড়িটা পরতে দিন। ভাবি। মা আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে পড়ে। এর মধ্যেই বরের পক্ষ থেকে কিছু মানুষ আমাকে দেখতে আসে। এটা ওটা প্রশ্ন করছিল তারা আমাকে, আর আমি উত্তর দিচ্ছিলাম। হঠাৎ করে খুব আওয়াজ আসছিল রুমে। বিয়ে বাড়িতে চিৎকার চেঁচামেচি হওয়ারই কথা, তবে এই আওয়াজটা গন্ডগোলের আওয়াজ। মনে হচ্ছে অনেকজন মিলে ঝগড়া করছে। বাহিরে কি হয়েছে দেখার জন্য সবাই বাহিরে গেল। আমিও তাদের পিছু পিছু গিয়ে দেখি মেহরাব চিৎকার করে করে কি যেন বলছে, আর বাবা একপাশে মাথায় হাত দিয়ে বসে আছে। শুনলাম মেহরাব নাকি আমার শাড়ি পরা নিয়ে চিল্লাচ্ছে। তার দেওয়া এত দামি শাড়ি না পরে কেন ওই সস্তা শাড়িটা পরলাম? তার বউ এত সস্তা শাড়ি পরে বিয়ের আসরে বসবে? অসম্ভব, হতেই পারে না। বাবা ওনার কাণ্ড দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। বাবা মা ওনাকে অনেক বুঝিয়েছে কিন্তু উনি বুঝতে চাননি। ওনার এক কথা কনে সাহস কি করে পায় বিয়ের শাড়ি না পরে অন্য শাড়ি পরতে? বিয়ে বাড়ির অনেকেই বরের এমন ব্যবহার দেখে রীতিমতো কয়েকবার বিষম খেয়ে গেছে। ইচ্ছে করছে ওনার গালে আরো দুটো চড় বসিয়ে দেই।
তারপর হঠাৎ করে বাবা চিৎকার করে বলা শুরু করে, এই বিয়ে হবে না। কথাটা শুনেই মেহরাব সহ বিয়ে বাড়ির সব লোকজন চুপ হয়ে যায়। বিয়ে হবে না মানে? আমি যে এত টাকা খরচ করলাম, আর এখন বলছেন বিয়ে হবে না? মেহরাব, আমি এমন ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। তোমার যত টাকা খরচ হয়েছে সব তোমাকে দিয়ে দিব। বাবা, সবকিছু আপনার কথা মতো হবে নাকি? আপনাদের কপাল ভালো, আমার মতো ছেলে আপনাদের মেয়েকে বিয়ে করতে আসছে। মেহরাব, প্লিজ বাবা তুমি চলে যাও, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব না। বাবা। এর মাঝে হঠাৎ করে মেহরাবের ম্যানেজার এসে মেহরাবকে এক পাশে নিয়ে গিয়ে কি কি যেন বলে। তারপর মেহরাব বাবার কাছে গিয়ে বাবার হাত দুটো ধরে অনেক নরম স্বরে ক্ষমা চাওয়া শুরু করে এবং বিয়েটা না ভাঙার কথা বলে। বাবাকে অনেক বুঝানোর পর রাজি হয়। উনার আকুতি মিনতি দেখে আমি পুরো অবাক হয়ে যাই। একটু আগেই তো সামান্য একটা শাড়ি নিয়ে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করে পুরো বাড়ি মাথায় তুলেছিল, আর এখন তাকে দেখে বোঝাই যাচ্ছে না সে এতটা ভয়ানক। বিয়েটা ভেঙে যেতে যেতেও আবার জোড়া লেগে গেল। এইদিকে রিয়ানের আসার কোনো খবরই নেই। পারবে তো এই বিয়েটা ভাঙতে? এই অমানুষটার খপ্পর থেকে রেহাই পাবো তো আমি? ভাবি, তোমার ভাই যে এখনো আসছে না। আমি আমিও তো তাই ভাবছি, এত লেট কেন করছে ও? ভাবি, যদি না আসেও, তাহলে আমি আজ রাতে বিষ খেয়ে মরে যাব। ওহ, আমি অনু কি সব বাজে কথা বলছিস? এইসব অলক্ষণে কথা বলবি না একদম। আমার ভাই ঠিকই আসবে দেখিস। ভাবি, তাই যেন হয় ভাবি। আমি ওইদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আমারও নিচে ডাক পড়ে। ভাবি এর আরো দুইজন আপু এসে আমাকে নিচে নিয়ে যাচ্ছে। আমার হাত পা কাঁপছে। রিয়ান আসেনি এখনো। কি করব এখন আমি? ইয়েস, বুদ্ধি পেয়েছি। অজ্ঞান হবার অভিনয় করে মাটিতে পড়ে যাই। সবাই আমাকে ধরাধরি করে আমার রুমে নিয়ে আসে। আমার এভাবে অজ্ঞান হয়ে পড়া নিয়ে সবার মনে হাজারটা প্রশ্নদানা বেঁধেছে। চিন্তায় আমার এই অবস্থা হয়েছে বলে মা সবার মুখ বন্ধ করে। বেশিক্ষণ আর এই অভিনয় চালু রাখতে পারিনি, কারণ কেউ একজন ডাক্তার ডাকতে গিয়েছে। ডাক্তার আসলে তো ধরা পড়ে যাব। আমাকে এক গ্লাস শরবত খাইয়ে আবার বিয়ের আসরের দিকে নিতে শুরু করে। এইবার আর কিছুতেই বিয়ে আটকাতে পারবো না। রিয়ানও আসেনি। এই বিয়ে নিজের নিয়তি ভেবে নিয়ে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর আমাকে বিয়ের রেজিস্ট্রেশন পেপারে সাইন করতে বলা হয়। এইবার তো মনে চাচ্ছে আগেই তো পারতাম মরে যেতে। না জানি উগান্ডাটার কি অবস্থা। টুপ করে চোখ এক ফোঁটা পানি পড়ে যায়। সবাই তাড়া দিচ্ছে সাইন করার জন্যে। কলম হাতে নিয়ে অনুপ লিখতেই কেউ একজন বলে উঠে দাঁড়াও। কণ্ঠটা আর কারো না, আমার উগান্ডাটার কণ্ঠ। সবাই হা করে তাকিয়ে আছে রিয়ানের দিকে। আন্টি ভাবি আর নেহা আপু দৌড়ে গিয়ে রিয়ান ভাইয়াকে জড়িয়ে ধরে। আন্টি রিয়ান ভাইয়ার সারাটা মুখে চুমু দিতে থাকে আর কান্না করতে থাকে। রিয়ান ভাইয়া কোনো রকমে আন্টিকে সামলিয়ে আমার বাবার দিকে যায়। বাবা বসা ছিল, রিয়ান ভাইয়া বাবার সামনে বসে বলে, আঙ্কেল অনুকে এই ছেলেটার সাথে বিয়ে দিবেন না প্লিজ। রিয়ান, কেন বাবা? আর এতদিন তুমি কোথায় ছিলে? বাবা, আমাকে এই মেয়েরা বাটকিয়ে রেখেছিল। রিয়ান, রিয়ান বাবা, ও মেহরাব না তো ও অন্তু। তোমার কোথাও ভুল হচ্ছে বাবা। বাবা। তারপর রিয়ান বিয়ে বাড়ির সবার সামনে মেহরাবের আসল মুখোশ তুলে ধরে। আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি। কোনো প্রমাণ দিতে পারবা তুমি? আমি অন্তু না, আমি মেহরাব। যদি প্রমাণ দিতে পারো আমি সব মেনে নিব এবং এখন থেকে চলে যাব, কিন্তু যদি না পারো আমি অনুপমাকে বিয়ে করব। মেহরাব, রিয়ান তুমি কি সত্যি প্রমাণ দিতে পারবা? বাবা, জি আঙ্কেল। এই দেখুন ওর রিয়েল জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স। আর এরা ওর বাবা মা নয়।
এরা ওর বাসার কাজের লোক। রিয়ান, কি প্রমাণ আছে যে ওইগুলো যার নয়? মেহরাব, হুম, তাহলে এই রেকর্ডিংটা শুনুন আপনারা। রিয়ান, তারপর রিয়ান রেকর্ডিংটা অন করে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে মেহরাব বলছে, অনুকে যেদিন দেখতে গিয়েছিলাম আমার বাসার কাজের লোকদের আমার বাবা মা সাজিয়ে নিয়ে গিয়েছিলাম। তাদেরকে নাম বলেছি অন্তু। এই অনুপমাকে বিয়ে করার একটাই উদ্দেশ্য, ওকে তিলে তিলে কষ্ট দেওয়া, ওর উপর অত্যাচার করে আমি ওর ভাইয়ের করা অন্যায়ের শোধ তুলব। সায়ন, তোর খুব আদরের ছোট বোন অনুকে আমি এত অত্যাচার করব যে তুই সহ তোর পুরো ফ্যামিলি কাঁদতে কাঁদতে মরবি। হা হা হা। রেকর্ডিংটা শুনে সবাই হা হয়ে গেছে। বাবা মা অলরেডি কান্না শুরু করে দিয়েছে। হা 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 হা। রিয়ান, রিয়ান, এটা যে আমারই কণ্ঠ, প্রমাণ কই? মেহরাব, কণ্ঠটা তো আপনারই, আবার প্রমাণ কিসের? ভাবি, হতেও তো পারে আমাকে ফাঁসানোর জন্য রিয়ান আমার কণ্ঠের মতো কাউকে দিয়ে এগুলো রেকর্ড করেছে। মেহরাব, কথাটা শুনে রিয়ানের কপালে ভাঁজ পড়ে গিয়েছে। হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠে, এর প্রমাণ আছে আমার কাছে। সবাই পিছনে তাকিয়ে দেখি রিয়ান ভাইয়ের বেস্ট ফ্রেন্ড নাইম ভাইয়ের কথাটা বলে, রিয়ান, এই পেন ড্রাইভটায় সব প্রমাণ আছে। তুই তো আমাকে শুধু রেকর্ড করতে বলেছিলি, কিন্তু আমি ওর গাড়িতে একটা গোপন ক্যামেরা ফিট করে রেখেছিলাম। নাইম, এই তুমি আমার গাড়ির ড্রাইভার মোতালেবের ছেলে না? মেহরাব, না, ও আমার বেস্ট ফ্রেন্ড। তোমার ব্যাপারে প্রমাণ জোগাড় করতে ওকে ড্রাইভারের ছেলে সাজিয়ে তোমার ড্রাইভার হিসেবে পাঠিয়েছিলাম। রিয়ান, রিয়ান আর মেহরাবের এভাবে কথা কাটাকাটি চলছিল, এর মাঝে নাইম ভাইয়া ভিডিও ওপেন করে। সবাই দেখে অবাক হয়ে যায়। পুলিশ এসে মেহরাবকে ধরে নিয়ে যায়, কারণ মেহরাবের ড্রাগসের ব্যবসা ছিল। তা প্রমাণ করতে রিয়ান তাদেরকে সাহায্য করে। রিয়ান হাতে নাতে প্রমাণ দিয়ে দেয় পুলিশদেরকে। বাবা রিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দেয়, কারণ ওর জন্যেই তার একমাত্র মেয়ে এত বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে যায়। খুব হ্যাপি লাগছে আজ। অবশেষে বিয়েটা তো আটকানো গেল। হঠাৎ রিয়ানের চোখের দিকে চোখ পড়তেই একটা চোখ মারে। কি বজ্জাত ছেলেরে বাবা, সব ঝামেলা মিটে গিয়েছে। উগান্ডাটার সাথে আবার ফোনে প্রেম শুরু করি। ভালোই চলছিল দিনগুলো। ভার্সিটিতে ভর্তি হই, এদিকে রিয়ান ভাইয়াও একটা ভালো জব পেয়ে যায়। মাঝে মাঝেই দেখা করতাম, প্রচুর ঝগড়া হতো আমাদের, আবার ঠিক হয়ে যেত। এভাবেই একদিন রাতে ঝগড়া করে ফোন অফ করে ঘুমিয়ে পড়ছিলাম। সকাল হতেই ফোন হাতে নিয়ে তাকে কল দিই, কিন্তু তার ফোন অফ ছিল। সারাদিনই তাকে কল দিই, কিন্তু ফোন খোলা পাইনি। একবার ওই বাড়ির নাম্বারেও কল দিয়েছিলাম, কিন্তু কেউ রিসিভ করেনি। সন্ধ্যায় মন খারাপ করে বসে আছি, হঠাৎ ভাবি এসে বলে রাতে নাকি আমার বিয়ে। বাবা বলেছে আমাকে রেডি হতে। কথাটা শুনে বড়সড় একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হলো আমার। রিয়ানকে অনেকবার করে ফোন দিচ্ছি, কিন্তু সে ফোন অনই করেনি। এবার মাথা হলো গরম, যা হবার হবে, আজ বিয়েটা করেই নিব, তারপর ওই উগান্ডাটা বুঝবে। হুবহু এবার সত্যি সত্যি বিয়েটা করবই। অনেক সুন্দর করে সাজুগুজু করে বসে আছি, বিয়ে করে উগান্ডাটাকে শাস্তি দিব বলে। ভাবি আমাকে দেখে শুধু মিটমিট করে হাসছে। মেজাজ আরো খারাপ হচ্ছে। এত হাসার কি আছে বুঝি না। বিয়েটা তো হয়ে গেল, এবার কি হবে? রিয়ান জানতে পারলে আমাকে তো মেরেই ফেলবে, সাথে আমার বরটাকেও। খুব কান্না পাচ্ছে রিয়ানের জন্যে। বাসর ঘরে বসে বসে এগুলো ভাবছিলাম। একটা জিনিস ভেবে এত দুঃখের মাঝে ও আমার প্রচন্ড হাসি পাচ্ছে, কারণ আমার বাসর রাত হবে আমার ঘরেই। বরের বাড়িতে আমাকে নেওয়া হয়নি, এমনকি বরও যায়নি। আর এখন পর্যন্ত আমার বরকে আমি জানি না। জেনেই বা কি হবে? আমি তো কালকেই উগান্ডাটাকে নিয়ে পালাবো, হি হি হি। বসে বসে নিজের বুদ্ধি দেখে নিজেই নিজেকে 100 বার নোবেল দিচ্ছিলাম।
হঠাৎ দরজা খোলার আওয়াজ পেতেই মাথার ঘোমটাটা 3 হাত টেনে ঠিক হয়ে বসলাম। লোকটা ঘরে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় আমার পাশে এসে বসল। এই যে নিজে নিজেই প্রাপ্ত 98 বারের নোবেল বিজয়ী রিয়ান। কণ্ঠটা শুনেই ঘোমটাটা উঠিয়ে রিয়ানকে বরের সাজে আমার পাশে দেখিয়ে একটা চিৎকার দিলাম। চিৎকার শুনে রিয়ান ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরে। এই চিৎকার দিচ্ছ কেন? রিয়ান, তুমি এখানে কি করছো? আমার বর কই? আমি আমি তোমার বর। আর এত শখ কেন তোমার বিয়ে করার? হ্যাঁ, নাচতে নাচতে বিয়ে করে চলে আসলা, একবার আমার কথা ভাবলা না? রিয়ান, এই উগান্ডা, একবার নিজের ফোন অন কর, তারপর প্রমাণ হবে আমি তোর কথা ভেবেছি নাকি। সারাটা দিন ফোন অফ করে রেখে এখন আসছে তার ভাবাভাবি নিয়ে। উল্লুক ভাল্লুক একটা। এই নাকি তার জ্যামিতিক ভালোবাসা? হুহ, আমি এই মেয়ে বরকে কি কেউ তুই করে বলে? আরেকবার বলে দেখো যে কি করি। রিয়ান, কি করবি তুই? 100 বার তুই করে বলবো আমি। তুই 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 আহ, এটা কি করলা? আমি এই নরম নরম ঠোঁটগুলোতে কামড় দিয়েছি ম্যাডাম। রিয়ান, উগান্ডা, তোমাকে আমি কামড় দিতে বলেছি? আমি উম্মম্মা, বেশি কথা বললে এখন অন্য জায়গায় কামড় দিব। রিয়ান, বদমাস, লুচু, উগান্ডা একটা। আমি যাই হোক, তোমারই তো। হি হি হি। রিয়ান, 2 বছর পর। শোনো না, আমি বলো। রিয়ান, শুনেছি অনেক মেয়েই বেবি হওয়ার সময় মারা যায়। আমিও যদি মারা যাই আমাকে ক্ষমা করে দিও, আর আমার বেবিটার খেয়াল রেখো। আবার আরেকটা বিয়ে করে ফেলো না যেন। আমাদের বেবির মধ্যেই তোমার আর আমার জ্যামিতিক ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। আমি রাগিনী, মুখটা বন্ধ করে ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রিয়ান, কেন? শোনো না আরেকটা কথা। আমি না, তোমার এই ফালতু কথাগুলো আমার শুনতে ভালো লাগছে না। রিয়ান, হ্যাঁ, এখন তো আমার কথা ভালো লাগবেই না। আরেকটা বিয়ে করতে মানা করেছি তো, তাই আর কিছু বলতে দিল না। তার ঠোঁট দিয়ে আমার ঠোঁটগুলো চেপে ধরেছে। যখনই বেশি কথা বলি তখনই ওই কাজটা করে আমার মুখ বন্ধ করে দেয়। কি হয়েছে? মন খারাপ কেন আমার উগান্ডাটার? আমি বাবুকে কোলে নিতে পারিনি এখনো। একবার মা নিচ্ছে, আরেকবার বাবা নিচ্ছে, আরেকবার ভাবি নিচ্ছে। কেউ আমাকে একটু দিচ্ছে না আমার সোনা পাখিটাকে কোলে নিতে। রিয়ান, দুঃখ পেও না, আমি তোমাকে আরো একটা বাবু দিব। আমি তাহলে চলো শুরু করি। রিয়ান, কি? আমি আরেকটা বাবু আনার প্রক্রিয়া? রিয়ান, ছি, ফাজিল, অসভ্য, লুচু একটা। আমি হি 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 হি। রিয়ান, রিয়ান আর অনুপমা এখন খুব হ্যাপি দাম্পত্য জীবনে। তাদের জ্যামিতিক ভালোবাসা পূর্ণতা পেয়েছে। এভাবেই যেন পৃথিবীর সকল ভালোবাসা পূর্ণতা পায়। সমাপ্ত।